আসসালামু আলাইকুম। আজকের আরও একটা অ্যানালাইসিস রোডম্যাপ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা বায়োলজি সেকেন্ড পেপার নিয়ে কথা বলবো। তো ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামের প্রত্যেকটা অ্যানালাইসিস রোডম্যাপ ক্লাসের শুরুতে যে কথাগুলো বলতে হয় সেটা আবারও বলতেছি। অ্যানালাইসিস রোডম্যাপ ক্লাসগুলোর উদ্দেশ্য হলো তোমাকে প্রতি চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলো সম্বন্ধে ধারণা দেওয়া। ইম্পর্টেন্ট টপিকগুলো জানলে তোমার দায়িত্ব হলো এই টপিকগুলো মূল বই বা গাইড বই বা যেখান থেকে পারো তুমি পড়ে নেওয়া, যদি কোনো কিছু স্কিপ করে থাকো। যদি স্কিপ না করে থাকো তাহলে এই টপিকগুলোর উপর টেস্ট পেপার মেডিজি থেকে সিকিউ সলভ করা। সো আমরা কথা না বাড়াই সরাসরি ক্লাসে চলে যাই বায়োলজি সেকেন্ড পেপারের অ্যানালাইসিস রোডম্যাপ ক্লাসে। প্রথম যে চ্যাপ্টারটা সেটা হলো প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। অনেস্টলি স্পিকিং, এই চ্যাপ্টার থেকে তুমি ডিরেক্টলি কোনো পর্ব বা কোনো উপপর্বকে হিরো বানাইতে পারবা না। এই চ্যাপ্টারের প্রত্যেকটা পর্বই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা উপপর্বই গুরুত্বপূর্ণ। সো এই চ্যাপ্টারটা পড়ার একটা থিম আছে। এই চ্যাপ্টারটা পড়ার যে থিমটা আমি ফলো করতাম সেটা হলো যে প্রধান পর্বগুলো আছে এগুলোর প্রত্যেকটার বৈশিষ্ট্য এবং উদাহরণ এবং চিত্র, যে কোনো একটার, এই তিনটা জিনিস একসাথে পড়া। এখন আমি তোমাকে যদি নেমাটোডা প্লাটিহেলমিনথিস বলি তুমি পারবা, আমি যদি তোমাকে নেমাটোডা অ্যাকাইনোডার্মাটা বলি তুমি পারবা, আমি তোমাকে কর্ডাটা পরিফেরা বলি তাও তুমি পারবা। সো মূল পর্বগুলার বৈশিষ্ট্যগুলা জানা, তোমাকে বৈশিষ্ট্য চাইতে পারে বা তোমার কাছে যে কোনো র্যান্ডম দুইটা পর্ব দিয়ে বলতে পারে পার্থক্য লেখো। আর অ্যাক্টিনোপটেরিজি আর কন্ড্রিকথিস অর্থাৎ মাছের যে পর্বগুলো আছে ওই পর্বগুলা জানতে হবে, এগুলার মধ্যেও সেম বৈশিষ্ট্য পার্থক্য আসে। আর আমাদের যে কর্ডাটার যে উপপর্বগুলো আছে ম্যামেলিয়া, এভিস, যা কিছু আছে, হ্যাঁ, এগুলারও সেম বৈশিষ্ট্য জানতে হবে এবং উদাহরণ জানতে হবে। তাইলে আমাকে যে কোনো র্যান্ডম দুইটা যদি আমি তোমাকে বলি যে এভিস আর ম্যামেলিয়ার পার্থক্য লেখো, হ্যাঁ, বা আমি বললাম পিসেস আর এভিসের মধ্যে পার্থক্য লেখো বা বৈশিষ্ট্য লেখো, তুমি লিখতে পারবা। এই চ্যাপ্টারটাকে আসলে এত কিছু ডিফারেন্সিয়েট করে না পড়ে আমাকে মূলত মনে রাখতে হবে মূল পর্বগুলোর বৈশিষ্ট্য, পার্থক্য, উদাহরণ, উপপর্বগুলোর বৈশিষ্ট্য, পার্থক্য, উদাহরণ। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী চ্যাপ্টারে যদি আমরা চলে যাই, প্রাণীর পরিচিতি। বিশাল বড় চ্যাপ্টার, বিশাল বড়। এখানে আমাদের তিনটা প্রাণী পড়তে হয়, হাইড্রা পড়তে হয়, ঘাসফড়িং পড়তে হয়, রুই মাছ পড়তে হয়। যদি তুমি কোশ্চেন স্ট্যান্ডার্ডে চিন্তা করো, নিঃসন্দেহে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো হাইড্রা, সবচেয়ে ইম্পর্টেন্ট। সো হাইড্রার মধ্যে থেকে আসলে কি আসে? হাইড্রার মধ্যে যেটা আসে সেটা হলো হাইড্রার নিউরোসাইটের গঠন, কাজ এবং হাইড্রার বিভিন্ন রকমের চলন। এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং হাইড্রার প্রস্থচ্ছেদ এবং হাইড্রার যে এপিডার্মিস এবং এন্ডোডার্মিস, এন্ডোডার্মিস তো নয়, এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলা, এগুলার গঠনের কাজ আসে। ঠিক আছে, এই আর কি। এবং হাইড্রার মধ্যে থেকে মেজরিটি কোশ্চেন্সই আসে হলো চলন থেকে। হাইড্রার জনন থেকেও কিছু কোশ্চেন্স আসতে পারে, যেটা তুমি জাস্ট জানার জন্য জানতে পারো, পড়ার জন্য পড়তে পারো। হাইড্রার অযৌন জনন এবং যৌন জনন পড়ে রাখতে পারো। এখন চলে আসবো আমরা ঘাসফড়িং থেকে। সেকেন্ড ইম্পর্ট্যান্ট হলো ঘাসফড়িং এবং সবচেয়ে কম ইম্পর্ট্যান্ট হলো রুই মাছ। ঘাসফড়িং থেকে মূলত যেটা আমাদেরকে লাগবে ঘাসফড়িংয়ের ক্ষেত্রে সেটা হলো ঘাসফড়িংয়ের ওমাটিডিয়ামের গঠন এবং ঘাসফড়িংয়ের যে দুই টাইপের বিম্ব তৈরি হয়, এই দুই টাইপের বিম্ব কিভাবে তৈরি হয় সেটা চিত্র, দুইটার পার্থক্য, অ্যাপোজিশন সুপারপোজিশন পার্থক্য। ঘাসফড়িংয়ের রূপান্তর থেকে সেকেন্ড কোশ্চেন আসে এবং আমাদের ঘাসফড়িংয়ের প্রায় প্রত্যেকটা তন্ত্র থেকেই কোশ্চেন আসতে পারে। সো দিস ইজ এ ভেরি ক্রিটিক্যাল থিং টু প্রেডিক্ট। আমাদের যদি সিরিয়ালে বলি, ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্র, ঘাসফড়িংয়ের রেচনতন্ত্র, ঘাসফড়িংয়ের রক্ত সংবহনতন্ত্র। সাধারণত কোশ্চেনটা একটু কাপল করে রুই মাছের সাথে কানেক্ট করে যে রুই মাছের রক্ত সংবহনতন্ত্র এবং ঘাসফড়িংয়ের রক্ত সংবহনতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো, পারতে হবে। ঘাসফড়িংয়ের মুখপাঙ্গের কোশ্চেনটাও আসে। যে কোনো কোশ্চেন, এই চ্যাপ্টারের এনি কোশ্চেন যদি তোমাকে করে, ইফ ইউ হ্যাভ দ্য অপশন অ্যান্ড দ্য টাইম, যেমনে হয় হোক, ভালো হোক খারাপ হোক, চিত্র দেওয়ার চেষ্টা করবা। এটা গেল হলো আমাদের ঘাসফড়িংয়ের পার্টটা। এখন চলে আসলো রুই মাছ। রুই মাছের প্রথম যেটা পড়বা সেটা হলো রুই মাছের বায়ুথলির গঠন, বায়ুথলিতে কি কি হয়, কি কাজ করে, এই জিনিসটা পড়তে হবে। রুই মাছের রক্ত সংবহনতন্ত্র, এটা খুবই গুরুত্বপূর্ণ। বালবাস আর্টারিওসাস, রুই মাছে কীভাবে রক্তটা যায়, পুরো প্রসেসটাকে সিম্পলি পড়তে হবে। এখন তুমি যদি মূল বই থেকে পড়ো, যে কোনো একটা আজমল স্যারের বই থেকে পড়ো, দেখতে পাবে যে রক্ত সংবহনতন্ত্র খুব কমপ্লেক্সলি লেখা আছে।
তুমি চাইলে ঘাসফড়িং বা অন্য যে কোনো কিছু, যে কোনো কোশ্চেন যদি তোমার মনে হয় যে বইতে জিনিসটা কঠিন, বইতে যে অংশটা আছে রক্ত সম্বন্ধ শ্বসন এনিথিং, এটা শুধু এই চ্যাপ্টারের জন্য, যে কোনো চ্যাপ্টারের জন্য, ঠিক আছে? যদি এটা বইতে কঠিন মনে হয় তাহলে আমাকে এই সেম কোশ্চেনটা তুমি যে কোনো একটা মেডিজিতে যাবা, মেডিজিতে যায় দেখবো ওরা একটা উত্তর লিখছে, ওদের উত্তরটা ফার মোর ইজি হয়, ঠিক আছে? তো ওখান থেকে তোমাকে এটা চুজ করতে হবে। এবং এই যে দেখো একটা কোশ্চেন বলছিলাম না, রুই মাছ আর ঘাসফড়িং রক্ত সম্বন্ধ পার্থক্য, তা আসেই। আবার তোমাকে সেম কোশ্চেন অন্যভাবে দিতে পারে, রুই মাছ আর ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্রের তুলনা, মানে যে কোনো একটা পড়লে আর একটা চলে আসে। ওকে, সো তোমাকে আসলে চুজ করতে হবে যে কোনটা তুমি করবা। এই যেমন মানুষ আর রুই মাছের রক্ত সম্বন্ধের মধ্যে পার্থক্য, এখন এইটা কোশ্চেন কঠিন, আবার কঠিন না, কারণ মানুষের রক্ত সম্বন্ধ কিন্তু তুমি রক্ত চ্যাপ্টারটাতে পড়বা, সো একটু জাস্ট লিখে দিলেই হয়। আর আরেকটা খুব বোগাস কোশ্চেন আসে, সেটা হলো রুই মাছ রক্ষার্থে আমাদের যা করা উচিত, ঠিক আছে? এটা আসে, কেন আসে আমি জানি না, বাট আসে। আচ্ছা, তো আমাদের সেকেন্ড চ্যাপ্টারটাও গেল। এখন যদি আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাই, পরিপাক ও শ্বসন। এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। চ্যাপ্টারটার কোশ্চেন খুব ইজিলি প্রেডিক্ট করা যায়, বেশ কিছু অঙ্গ আছে, কোন অঙ্গ থেকে বেশি কোশ্চেন আসবে সেটা আগে থেকে প্রেডিক্ট করা যায়। যেমন এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি যেই অঙ্গটা থেকে কোশ্চেন আসে, অঙ্গ বলবো না, তোমার ডাইজেস্টিভ ট্র্যাক্টের যে অংশটা থেকে কোশ্চেন আসে সেটা হলো ক্ষুদ্রান্ত্র, ঠিক আছে? ক্ষুদ্রান্ত্র কোথায় গেল? পিত্তথলি, অগ্নাশয়, এটা তো এখানে লেখেই নেই মনে হয়, নাকি কোথায় গেল? এই তো ক্ষুদ্রান্তের পরিপাক ও শোষণ, এই তো 2 নম্বর টপিকে দেওয়া আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে অগ্নাশয়ের পরিপাকের ভূমিকা, যকৃতের পরিপাকের ভূমিকা, ঠিক আছে? যকৃতের কাজ খুব ভালো মতো করবো, যকৃৎ যা যা করে সব কিছু করবা। তারপরে পিত্তথলির গুরুত্ব, ঠিক আছে? এবং এই জায়গাটাতে কিন্তু গঠনও আসতে পারে, যে যকৃতের গঠন কি, যদি এটা এত বড় করে লেখার কোনো অপশন নাই, কিন্তু স্টিল অগ্নাশয়, যকৃৎ, এই দুটো ভালো মতো পড়তে হবে। এখন তার পরবর্তী থার্ড যেটা, সেটা হলো পাকস্থলী। যে পাকস্থলীতে কি হয়, পাকস্থলীতে কোন কোন রস আসে, পাকস্থলীতে কি পরিপাক হয়, বিক্রিয়া আকারে লেখা যায়, যেটা পারা যায়। পাকস্থলী 2টা আছে, একটা হলো যান্ত্রিক পরিপাক, রাসায়নিক পরিপাক। ক্ষুদ্রান্তেও কীভাবে পরিপাক হয়, কিভাবে শোষণ হয়, এটা জানতে হবে। তারপরে লাস্ট বাট নট লিস্ট, সেটা হলো বৃহদান্ত্রের কি প্রক্রিয়া। অগ্নাশয়ের ক্ষেত্রে কেন অগ্নাশয় ইম্পর্টেন্ট, কারণ 2টা কাজ আছে। অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি, যেমন আমাদের হরমোন নিঃসরণ করে, ইনসুলিন, গ্লুকাগন, ঠিক তেমনই কিন্তু আবার খাদ্য পরিপাকের এনজাইম নিঃসরণ করে, এইটা ভালো মতো পড়িও। এই চ্যাপ্টারটার যেটা হলো ক্রিম আর কি, ক্রিম, সেই ক্রিমটা হলো যে তোমার ওই একটা চিত্র আছে না, মুখ থেকে বের হয়ে এখান থেকে একদম পুরাটা যায় এইভাবে পেঁচায় টাচায় একটা চিত্র আছে কিন্তু, হ্যাঁ? তো এই চিত্রটার কোন পার্টে কি নির্দেশ করছে এইটা ভালো মতো পড়ে যাও। অনেক সময় দেখা যায় যে তোমাকে নির্দেশ করে দিছে যকৃৎ, বাট ইউ কুডন্ট আইডেন্টিফাই দ্য বডি পার্ট, দ্যাটস ওয়াই ইউ রোট অ্যাবাউট অগ্নাশয়, অ্যান্ড তুমি ধরা খাওয়া যাবে। এরপরে চলে আসে আমাদের প্রিয়, আমার সবচেয়ে প্রিয় যে চ্যাপ্টারটা, সেটা হলো রক্ত ও সংবহনতন্ত্র। এই চ্যাপ্টার থেকে খুবই ইউনিক কোশ্চেন্স থাকে, কোশ্চেনগুলো খুব সুন্দর মনের মাধুরী মিশিয়ে লেখা যায় এবং ভালো নাম্বার দেয়। এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনটা একদম মানে প্রায় বলা যায় এবং প্রচুর পাবা, সেটা হলো হৃৎপিণ্ডের প্রস্থচ্ছেদ এবং হৃদচক্র। হৃৎপিণ্ডের প্রস্থচ্ছেদ এবং হৃদচক্র, অর্থাৎ হৃৎপিণ্ডের রক্ত সংবহন প্রক্রিয়া, এটা কিন্তু আবার ওটার সাথে আলাদা। কেন আলাদা? কারণ এখানে 2টা ব্যাপার আছে। এক হলো হৃৎপিণ্ড সবাইকে রক্ত দিচ্ছে, এই প্রসেসটা হলো কাইন্ড অফ আমি হৃদচক্রের সাথে কানেক্ট করতেছি, ঠিক আছে? কিন্তু হৃৎপিণ্ড নিজে কিন্তু রক্ত পায় করোনারি আর্টারি দিয়ে, সেই প্রসেসটা, ঠিক আছে? এরপরে আসলো হলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ হৃৎপিণ্ডের স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণের নটসমূহ, এসএ নট, এভি নট, পার্কিনজির ফাইবার, বান্ডেল অফ হিজ, এই প্রত্যেকটার কাজ, প্রত্যেকটার অবস্থান, এই জিনিসগুলো আমাদেরকে পারতে হবে। এরপরে আসে হলো আমাদের রক্ততঞ্চন, এই কোশ্চেনটা আসে। এরপরে এই চ্যাপ্টারের একটা খুব সুন্দর পার্ট আছে, সেটা হলো আমেনার মা, হ্যাঁ, বুক চিপে ধরে পড়ে গেলাম। সো এই চ্যাপ্টারে বেশ কয়েকটা রোগ আছে, একটা হলো হার্ট ফেইলিওর, একটা হলো হার্ট অ্যাটাক, তারপর হলো অ্যানজাইনা। এগুলো প্রত্যেকটার আবার কারণ, লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ আছে, এবং এগুলা থেকে বের হওয়ার একটা উপায় আছে, সেটা হলো এনজিওপ্লাস্টি বা করোনারি স্টেন্টিং। এই প্রসেসটা খুবই ভালো মতো পড়তে হবে, ঠিক আছে?
আর এর বাইরে অনেক কিছুই আসতে পারে, যেমন তোমাকে ব্যারো রিসেপ্টরের কাজ বলতে পারে, তোমাকে বলতে পারে যে রক্তের যে কণিকাগুলো আছে এই কণিকাগুলার কাজ লেখো। এখন তোমাকে আমি করোনারি সংবহন বলি আর পালমোনারি সংবহন বলি, পুরোটাই কিন্তু হৃৎপিণ্ড কিভাবে রক্ত চালনা করে একটাই কোশ্চেন। যে পুরো প্রসেসটা জানে সে যখন আমি তার কাছে করোনারি সংবহন চাবো সে ওখান থেকে জাস্ট করোনারি সংবহন লিখবে বা পালমোনারি সংবহন লিখবে, কিন্তু রক্তকণিকার যে কাজগুলো এগুলো পড়ে রাখিও, নট অনলি ফর সিকিউ, এমসিকিউতেও কিন্তু এখান থেকে কোশ্চেন আসে। এবং রোগ কিন্তু একটা দেওয়ার চান্সেস অনেক বেশি, যেমন এই চ্যাপ্টারে রোগ আছে, চলন অঙ্গ চালনায় রোগ আছে, প্রায় প্রতি সময়ে রোগ আসে, এবং বিশেষ করে যারা তোমরা খারাপ স্টুডেন্ট আছো তাদের জন্য রোগগুলো কিন্তু একটা ভালো মার্ক পাওয়ার জায়গা। এরপরে যদি আমরা চলে যাই সেটা হলো শ্বসনতন্ত্র। এটা আমি বলবো এই পুরা বইয়ের মধ্যে এটা হলো আমার মোস্ট ফেভারিট চ্যাপ্টার, মানে মোস্ট ফেভারিট। এই চ্যাপ্টারটার মধ্যে সুন্দর চ্যাপ্টার হয় না ভাই, কারণ এত ছোট ছোট কোশ্চেন এবং এত ভালো লেখা যায়, খুব একটা পড়তেও লাগে না। প্রথম যেটা পড়বা সেটা হলো কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের পরিবহন, এটা হিমোগ্লোবিন দিয়ে হোক বা রক্তরসের মাধ্যমে হোক, যেমনে হয় হোক, পুরা এদের দুজনের পরিবহনটা পড়বে, এটাই মোস্ট ইম্পর্টেন্ট। দ্বিতীয় যেটা সেটা হলো অ্যালিভিওলাসের গঠন আর কাজ, ঠিক আছে। আর বাকি যেগুলো আছে এগুলো পড়তে পারো। তোমার হইল গিয়া অ্যালিভিওলাসের গুরুত্ব, সেম জিনিস, কিভাবে আমাদের শ্বাস প্রশ্বাস ক্রিয়া কাজ করে এই জিনিসটা একটু পড়ে নিও। আর কিছু লাগে না সাধারণত, আসলেও অ্যান্সার করবা না। আমি তোমাদেরকে যে টপিকগুলো বলি সাধারণত এই টপিকগুলো মোটামুটি ইজিয়ার, মোটামুটি সর্বজন বিদিত টপিক, যে সবসময় এগুলো আসে। এর বাইরের টপিক তুমি অ্যান্সার করতে পারো। আমি যেমন এখানে যে স্লাইডগুলো দেখতে পাচ্ছ তুমি, সবগুলো টপিক কিন্তু আমি এক্সপোজই করে দিচ্ছি, বাট রিজন হলো আমি সব টপিকের নাম কেন নিই না, কারণ সাইনাসের নাম, প্রদাহ, কারণ, লক্ষণ, প্রতিকার, এটাও কিন্তু একটা রোগ, ঠিক আছে। এটাও একটা রোগ তুমি পড়তেই পারো, ঠিক আছে। সাইনোসাইটিস তুমি পড়তেই পারো, কিন্তু এগুলো আসলে পড়াটা কঠিন, আসার সম্ভাবনাও কম, আবার আসলে লিখে যদি নাম্বারও খুব একটা বেশি পাবা না, ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেনে আমরা যদি চলে যাই, রেচনতন্ত্র। এইখান থেকে যদি একটা কোশ্চেনই আসে, সেই একটা কোশ্চেন থাকবে নেফ্রনের গঠন ও কাজ। নেফ্রনের ভিতরে যত কিছু আছে সবগুলোর গঠন এবং কাজ। এরপরে নেফ্রনের সাথে খুব কাছাকাছি সেটা হলো মূত্র উৎপাদন কৌশল, যে পেশাব কীভাবে উৎপন্ন হয়, ঠিক আছে। আর বৃক্কের মাধ্যমে কিভাবে আমাদের পানি সমতা হয়, বৃক্কের মাধ্যমে কিভাবে আমাদের আয়নের সমতা হয়, এই দুইটা প্রসেস জানতে হবে। খুবই সহজ প্রসেস, দুইটা এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল প্রসেস, জাস্ট একটাতে পানি পুনঃশোষিত হয়, একটাতে আয়ন পুনঃশোষিত হয়, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের বাকি যেগুলা পুনঃশোষণ প্রক্রিয়া, এটাও হলো মূত্র উৎপাদন কৌশলে চলে যায়। মূত্র সৃষ্টিতে গ্লোমেরুসের ভূমিকা, এটাও হলো নেফ্রনের গঠনে চলে যায়। অর্থাৎ বাকি যা কিছু এগুলা সেম। এবং অ্যাজ অলওয়েজ এখানে কিন্তু আমাদের কিছু রোগ আছে, কিডনি ফেলিওর কারণ, লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ। আর কিডনি ফেলিওর হলে কী করতে হয়, ডায়ালাইসিস দুই টাইপের, একটা হলো কৃত্রিম ডায়ালিসিস, একটা হলো পেরিটোনিয়াল ডায়ালিসিস। সো দুইটা ডায়ালিসিস সম্বন্ধে জানতে হবে। রোগ পড়াটা সাজেস্টেড, কারণ যখন খুব বিপদ হয়, কোশ্চেন কমন থাকে না, তখন কিন্তু রোগ থেকে ভালো অ্যান্সার করা যায়। এরপরে যদি আমরা চলে যাই চলন ও অঙ্গ চালনা, বাই দা ওয়ে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমাদের তো শর্ট সিলেবাস, আপনি ফুল সিলেবাস কেন দিচ্ছেন? আমার প্রত্যেকটা অ্যানালিসিস রোডম্যাপ ক্লাসে কিন্তু ফুল সিলেবাসের উপরে। সো তোমরা যে জিনিসটা নোটিস করবা যে তোমাদের যে টপিকগুলো এখন গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের অ্যাডমিশনেও গুরুত্বপূর্ণ, তাই আমার দায়িত্ব হলো তুমি যাতে অ্যাটলিস্ট জানে রাখো যে না, অ্যাডমিশনে যাও তোমাকে কী পড়তে হবে। সো এবার চলে আসলো চলন ও অঙ্গ চালনা। এই চ্যাপ্টার থেকে অবশ্যই যে ছকটা আছে, হাড্ডির যে ছকটা ভালো মতো পড়বা। ওখান থেকে সৃজনশীল আসবে না, বাট এমসিকিউ থাকবেই, গ্যারান্টিড। মেডিকেলও তো থাকেই। এখন চলন অঙ্গ চালনায় প্রথম যেটা আসে সেটা হলো অস্থির অন্তর্গঠন বা হ্যাভার্সিয়ান তন্ত্র। দ্বিতীয় যেটা আসে অস্থি আর তরুণাস্থির মধ্যে পার্থক্য। তৃতীয় যেটা আসে ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হৃৎপেশির গঠন, পার্থক্য এবং কাজ। চতুর্থ যেটা আসে আদর্শ কশেরুকার গঠন। এখন এখানে একটা টুইস্ট আছে, যদি কোনো কারণে আদর্শ কশেরুকা না দিয়ে তোমাকে লাম্বার, স্যাক্রাল বা অন্য কোনো কশেরুকা দিয়ে দেয়, এটার গঠন কিন্তু তুমি পড়ো নাই। সো কোশ্চেনটা দেখে আইডেন্টিফাই করবা যে কী চাইছে, কোনটার গঠন চাইছে, ঠিক আছে। এবং এই চ্যাপ্টারেও তোমরা রোগ পাবা, অস্থিভঙ্গ, অস্থি মচকানো, রাইস, হ্যাঁ, এগুলারও কারণ, লক্ষণ, প্রতিকার আসেই, ঠিক আছে। পায়ের পেশির গঠন পড়তে পারো, বাট পার্সোনালি আই ডোন্ট সাজেস্ট যেটা তুমি অ্যান্সার করো, নাম্বার পাবা না। হিউমারাসের গঠন পড়তে পারো, হিউমারাসের ফিমারের শনাক্তকারী বৈশিষ্ট্য পড়তে পারো। যদি তুমি ভালো মতো চিত্র দেখে এটা শিখতে পারো, এটা লিখলে নাম্বার আছে, ওকে, এই আর কি। আর বাকি যা কোশ্চেন এখানে, হ্যাঁ, এগুলা আই ডোন্ট সাজেস্ট,
শুধু একটা জিনিস পড়িও যে কঙ্কালতন্ত্রের যে লিভারগুলো আছে লিভারের সাথে কিভাবে কাজ করে সেটা একটু পড়ে নিও। এই গেল আমাদের এই চ্যাপ্টারটা। বাই দ্য ওয়ে, যদি তুমি ফিমার আর হিউম্যানাস পড়ো বা অ্যান্সার করো বা স্ক্যাপুলা পড়ো বা অ্যান্সার করো, অবশ্যই চিত্র আর্ট করা শিখবা। আচ্ছা, সমন্বয় ও নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং পার্সোনালি আমার প্রিয় একটা টপিক। আমি আমার ভার্সিটি লাইফে নিউরাল ইঞ্জিনিয়ারিং নামে আমাদের একটা সাবজেক্ট ছিল, এইটাতে আমি 4/4 পাইছিলাম সিজিপিএ, ঠিক আছে। সো আমার খুব প্রিয় একটা চ্যাপ্টার। এখান থেকে যে জিনিসটা আসে, সবচেয়ে বেশি যে কোশ্চেনটা এই চ্যাপ্টার থেকে আসে, হাইলি আনলাইকলি হলো আমাদের কান থেকে প্রচুর কোশ্চেন আসে এখানে, দেন চোখ থেকে আসে, দেন ব্রেন থেকে আসে, ঠিক আছে। সো আমাদের শ্রবণ কৌশল এক, এবং কিভাবে এটা আমাদের ভারসাম্য নিয়ন্ত্রণে কাজ করে, আমাদের যে কানের অন্তঃকরণের ভিতরে যে সেটআপটা আছে সেটা কীভাবে ভারসাম্য নিয়ন্ত্রণে কাজ করে এটা আসে। এর পরবর্তীতে আমাদের যেটা আসে সেটা হলো চোখের গঠন ও কাজ, কানের গঠন ও কাজ, এবং আরেকটা যেটা আসে যেটা মুখস্থ প্লাস এমসিকিউতে আসে, কর্টিক স্নায়ুর উৎপত্তি ছক, কর্টিক স্নায়ুর কোনটা কী কাজ করে। এর পরবর্তীতে ব্রেনের প্রত্যেকটা পার্ট কোনটা কী কাজ করে, এই জিনিসগুলো পড়তে হবে। এগুলো এমসিকিউতে যেমন আসে ঠিক তেমনি সিকিউতে আসে। আবার মেডিকেলের জন্য কিন্তু কর্টিক স্নায়ুর ছক বা ব্রেনের বিভিন্ন পার্টের কাজ খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা পড়ে ফেলতে হবে। আর হরমোন থেকে কোশ্চেন আসে, হরমোনেরও একটা খুব সুন্দর ছক আছে, সো ছকটা পড়ে নিয়ে ওখান থেকেও কোশ্চেন আসে। এই চ্যাপ্টারের মেজরিটি কোশ্চেন ছক পড়লেই হয়ে যায়। আর পিটুইটারি গ্রন্থির হরমোন, কেন পিটুইটারিকে কেন মানে মেইন গ্ল্যান্ড বলা হয়, গড গ্ল্যান্ড বলা হয়, এটা জানতে হবে। হরমোনগুলোর মধ্যে পিটুইটারি গ্রন্থি নিঃসরিত হরমোনগুলোই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য। তো আমাদের এই চ্যাপ্টার চলে গেল। তারপরে আমাদের মানব জীবনের ধারাবাহিকতা, এটা আমি বলবো যে এই চ্যাপ্টারটা সাধারণত এখান থেকে কোশ্চেন কেন জানি করে না, আই ডোন্ট নো হোয়াই, বাট এই চ্যাপ্টার নট সো ইম্পর্টেন্ট। সাধারণত কোশ্চেন অমিট করা হয় এই চ্যাপ্টার থেকে, বাট তারপর আমাদের দায়িত্ব হলো জানে নেওয়া। সো আইভিএফ পদ্ধতি থেকে প্রচুর কোশ্চেন আসে, শুক্রাণুর গঠন আসে, নিষেক প্রসেসটা আসে এবং নিষেকের গুরুত্ব আসে, মানব ভ্রূণের যে কয়েকটা ধাপ আছে এই ধাপগুলা জানে, মানব ভ্রূণের পরিস্ফুটনের ধাপগুলা এগুলা আসে। আর আমাদের বাকি যা কিছু জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি, তারপর স্পারমাটোজেনেসিস, উওজেনেসিস, এই প্রসেসগুলো আসে, এগুলোর মধ্যে পার্থক্য চায় মাঝে মধ্যে আর কি। আর আমাদের রজচক্র বা পিরিয়ড যে সাইকেলটা আছে সেখান থেকেও কোশ্চেন আসে। এখানকার প্রায় প্রতিটা কোশ্চেনই যথেষ্ট ইলাবোরেটিভ, যথেষ্ট কঠিন। সো আমি পার্সোনালি সাজেস্ট করবো না যে চ্যাপ্টার থেকে তুমি অ্যান্সার করো বা পড়ো। আচ্ছা, এর পরবর্তীতে আমরা চলে যাব হলো প্রতিরক্ষা। এটাও নট সো ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টার থেকে সাধারণত কোশ্চেন করা হয় না, বাট যদি কোশ্চেন করে সবচেয়ে বেশি কোশ্চেন আসে সেটা হলো অ্যান্টিবডি থেকে। অ্যান্টিবডি কী, গঠন, কাজ, সহজাত এবং অর্জিত প্রতিরক্ষা, অর্জিত প্রতিরক্ষা কিভাবে কাজ করে স্মৃতিকোষ দিয়ে, এটা আসে। ফ্যাগোসাইটোসিস আসে, ভ্যাকসিনেশন থেকে কিছু কোশ্চেন আসে, কেন ভ্যাকসিনেশন ইম্পর্টেন্ট। আর প্রতিরক্ষার যে তিনটা শ্রেণী আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তর, এই তিনটা স্তরের প্রসেসগুলো আসে, বাট সাধারণত এই চ্যাপ্টার থেকে কোশ্চেন অমিট করা হয়। আই পার্সোনালি সাজেস্ট ডোন্ট অ্যান্সার। এর পরবর্তীতে চলে আসলো জিনতত্ত্ব ও বিবর্তন। এটা আমি বলবো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, খুবই সুন্দর একটা চ্যাপ্টার, খুবই সুন্দর একটা চ্যাপ্টার। কারণ এই চ্যাপ্টারটা যদি এই চ্যাপ্টারটাকে কাইন্ড অফ আমি, যারা একটু ইঞ্জিনিয়ারিং পাবলিক আছে, যাদের একটু ম্যাথের প্রতি ঝোঁক আছে, এই চ্যাপ্টারকে আমরা কাইন্ড অফ ম্যাথমেটিক্যাল একটা চ্যাপ্টার বলতে পারি, কাইন্ড অফ। কারণ যদি আমি খুব ভালো মতো ক্রসগুলো করতে পারি, যে যেমন ধরো বি বড় বি বড় বি, বড় বি ছোট বি, ছোট বি ছোট বি, আবার বড় বি ছোট বি, এটা যদি আমি সুন্দর মতো ক্রসগুলো করতে পারি এবং আমি বলতে পারি কোনটা কী হয়েছে, তাইলে কিন্তু এই চ্যাপ্টারে ভালো মার্ক পাওয়া যায়, ফুল মার্ক দেয় এই চ্যাপ্টারে। ওকে, সো এই চ্যাপ্টারের প্রথম যেটা গুরুত্বপূর্ণ, মেন্ডেলের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, দুইটারই ক্রস জানতে হবে। কিন্তু ক্রসের চেয়ে বেশি তাদের যেই জিনিসগুলো জানতে হয় সেটা হলো ব্যতিক্রমগুলো, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। আর রক্তের গ্রুপ কিভাবে বের করতে হয় ক্রস করে, হিমোফিলিয়া কেমনে ক্রস করে বের করতে হয়, কিভাবে ডুশনি মাস্কুলার ডিস্ট্রফি বের করতে হয়, প্রত্যেকটার ক্রসিংই খুবই সোজা ভাই, খুবই সোজা। জাস্ট এক্স আর ওয়াই দিয়ে উপরে একটা জাস্ট বসায় দিলে হয়ে যায়, ঠিক আছে, এটা পারা যায়। সো এটা করিও। আর সন্তান ধারণের ক্ষেত্রে আরএইচ, রক্তের আরএইচ ফ্যাক্টর অর্থাৎ নেগেটিভ রক্ত যদি বাবার হয় তাহলে কী কী ঝামেলা হয়, মায়ের যদি পজিটিভ হয় তাহলে কি ঝামেলা হয়, এই প্রসেসটা একটু আমাদেরকে জানতে হবে। আর আমাদের অসম্পূর্ণ প্রকটতা, এটা খুব ভালো মতো আসে, বারবার আসে। কিছু সংজ্ঞা আছে,
যেমন আমাদের হইল গিয়া ডারউইনের মতবাদ কি, আমাদের ল্যামার্কের মতবাদ কি, তারপর হইলো জিনোটাইপ ফিনোটাইপ কি, এই জিনিসগুলো আমাদের সংজ্ঞা আকারে আসতে পারে। কিন্তু মূলত এই চ্যাপ্টারে ক্রসই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কোনো ক্রসই বাদ দিয়ে যাও না, প্রায় প্রতিটা ক্রসই বছর কা বছর আসছে। সো প্রত্যেকটার অনুপাত এবং অবশ্যই অবশ্যই ম্যাথ যেমন হাতে লিখে করতে হয়, সব সময় মনে রাখতে হবে ক্রস আমাকে হাতে লিখে করতে হবে, ঠিক আছে, হাতে লিখে করতে হবে, ঠিক আছে। আচ্ছা গেল। আমরা যদি এখন পরবর্তী চ্যাপ্টারে চলে যাই, প্রাণীর আচরণ, এটা পার্সোনালি আমি বলবো অ্যান্সার করার কোনো দরকার নাই। যদি না কারো একদম দেওয়ালে পিঠ থেকে যায় যে সে আর কোনো কোশ্চেনই পাচ্ছে না, সে পাস করতে চায়, টিটিপি পার্টি টাইনে টুইনে পাস, সে এখান থেকে অ্যান্সার করবে। সো এখান থেকে মূলত যেটা আসে সেটা হলো মৌমাছি, ঠিক আছে। মৌমাছি থেকে কোশ্চেন করে, মৌমাছির সামাজিক আচরণ, মৌমাছি কিভাবে কলোনি কাজ করে, এখান থেকে কোশ্চেন আসে। আর আমাদের প্রচুর আসে সেটা হলো আমাদের প্রতিবর্তী ক্রিয়া থেকে প্রচুর কোশ্চেন আসে। বাকি যেগুলো আছে সেটা হলো শিখন আচরণ, সহজাত আচরণ, অর্থাৎ প্যাভলভের প্রতিবর্তী ক্রিয়া, এটাও সেম ওই প্রতিবর্তী ক্রিয়ারই কোশ্চেন। 3 কাটা স্টিল ব্যাগের নৃত্য পড়তে পারো, টুনটুনি পাখির বাসা বানানো পড়তে পারো, ইটস আপ টু ইউ, ঠিক আছে। বাট মৌমাছি আর প্রতিবর্তী ক্রিয়াটা ভালো মতো পড়ে যাও। এই তো, এই দিয়ে আমাদের ওভারঅল কিন্তু বায়োলজির সেকেন্ড পার্ট শেষ। সো বায়োলজির সেকেন্ড পার্টের ক্ষেত্রে বা ফার্স্ট পার্টের ক্ষেত্রে কয়েকটা সাজেশন দিয়ে যে অবশ্যই চিত্র আর্ট করবা, যদি চাক না চাক, যদি চিত্র দেওয়ার অপশন থাকে অবশ্যই চিত্র দিবা। 2 নাম্বার হলো অবশ্যই সিকিউগুলা টেস্ট পেপার থেকে দেখবা, কিছু কোশ্চেনে প্যাচ থাকে, সেই প্যাচগুলো বোঝার চেষ্টা করবা যে তুমি আইডেন্টিফাই করতে পারতেছো কিনা কি চায়। এবং 3 নাম্বার বারবার রিভিশন দিতে হবে, ঠিক আছে। বায়োলজি ইজ অল অ্যাবাউট রিভিশন, অর্থাৎ একবার পড়ে গেলেই যে আমি লিখতে পারবো এমন কখনোই না, বায়োলজি বারবার রিভিশন দিতে থাকতে হয় পরীক্ষার আগের দিন পর্যন্ত। দিস ইজ ওভারঅল টুডেস অ্যানালাইসিস রোডম্যাপ ক্লাস। আশা করি তোমাদের এই ক্লাসটা কাজে লাগবে, ভালো লাগবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এইচএসসি পরীক্ষার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম, টাটা।